এরই মধ্যে কসবা কাণ্ডের পর থেকে কলেজে কলেজে ইউনিয়ন রুমের যে ভয়ঙ্কর ছবি উঠে আসছে তা নিত্য নতুন চমক দিচ্ছে। সাধারণ মানুষ তো এইসব ছবি দেখে কোথাও ইউনিয়ন রুমে মাথা মাসাজ, তো কোথাও বডি মাসাজ। ইউনিয়ন রুম নাকি মাসাজ পার্লার? একের পর এক ইস্যুতে যখন বিরোধীরা একযোগে তৃণমূল ছাত্র পরিষদকে বিচ্ছে, তখন হাওড়ায় র্যাগিং এ অভিযুক্ত টিএমসিপি নেতাকে ক্লিন চিট দিলেন খোদ মন্ত্রী। অভিযোগ করলেই কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় না, ও দোষী নয়, সেই কারণে দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। দিন চারেক আগে হাওড়া নরসিংহ দত্ত কলেজের এই ভিডিও ঘিরে শোরগোল পড়ে যায় চারদিকে। সামনে আসে আরো এক মনোজিৎ মডেল। বছর দেড়েক আগে এই কলেজেরই প্রাক্তনী ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি সৌভিক রায়ের বিরুদ্ধে উঠেছিল র্যাগিং এর অভিযোগ। আর এই কীর্তিমান সৌভিকের সঙ্গেই সামনে আসে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী ও হাওড়া শহর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের ছবি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপনেও অরূপ রায়ের সঙ্গে দেখা গেছে সৌভিক রায়কে। আর এবার সেই সৌভিককে ক্লিন চিট দিলেন অরূপ রায়। সৌভিককে নির্দোষ বলে দিলেন খোদ মন্ত্রী। 2 বছর আগেকার ঘটনা ঘটেছে, এটা নিয়ে কোনো কেস হয়নি, কোনো এফআইআর হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কমপ্লেন হয়নি। তো সেটা নিয়ে নতুন করে খোঁচানোর কোনো দরকার নেই। অভিযোগ করলে যদি সত্যি সেটা হয়, প্রমাণ হয়, তখন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। দলের কাছে কমপ্লেন গেছিল, দল সেটাকে এনকোয়ারি করেছে, এনকোয়ারি করে দেখেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সৌভিক রায়ের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ সামনে আসার পর কার্যত দায় ছেড়ে ফেলেছে নরসিংহ দত্ত কলেজের পরিচালন সমিতি। এই ধরনের একটা অভিযোগ আমাদের পরিচালন সমিতিতে আসে। পরিচালন সমিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়। গোটা বিষয়টাকে আমরা নিন্দা করছি। সবকিছু আমার স্মৃতিতে নাও থাকতে পারে সঠিকভাবে। যতদূর ধারণা এটা পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কলেজের পরিচালন সমিতির এই ব্যাপারে খুব বেশি কিছু করার আছে বলে আমি মনে করি না। একদিকে কলেজের পরিচালন সমিতির সভাপতি ঘটনার নিন্দা করছেন, বলছেন সম্ভবত পুলিশেও অভিযোগ জানানো হয়েছিল। অথচ দাপুটে মন্ত্রী দাবি করছেন অভিযুক্ত টিএমসিপি নেতার বিরুদ্ধে কোনো এফআইআরই দায়ের হয়নি। প্রাক্তন স্টুডেন্টের নামে অত্যাচার করছে, রংবাজি করছে, এদের পিছনে কোনো না কোনো শীর্ষ নেতৃত্বের হাত আছে। আজকে একবার আরো প্রমাণিত হলো হাওড়াতে, যেভাবে হাওড়ার মন্ত্রী ক্লিন চিট দিয়েছেন সৌভিক রায়কে, সেটাই তো তাদের মনোবল বাড়াবার একটা ইঙ্গিত। 2017 সালের পর থেকে পশ্চিমবাংলার একটা কলেজে কোনো ভোট হচ্ছে না, ছাত্র সংসদ নেই, তা সত্ত্বেও ছাত্র সংসদ বাবদ কলেজ কর্তৃপক্ষ কোটি কোটি টাকা ফিস তুলছে ছেলে মেয়েদের কাছ থেকে। একেবারে ওদের ফেসবুকে লেখা আছে যে এই টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন ফিস। অরূপ রায়দের প্রাণ পাখি তো এই সমস্ত সৌভিকদের হাতে বন্দী। মানে তপন দত্তকে খুন করে যে অরূপ রায় কেউ কিছু করতে পারেনি, সেই অরূপ রায় সামান্য র্যাগিং এর জন্য আর অন্য কাকে দোষী বলবে? হাওড়ায় যখন অভিযুক্ত টিএমসিপি নেতাকে ক্লিন চিট দিচ্ছেন মন্ত্রী, তখন বালিগঞ্জ আইটিআইতে প্রাক্তনী হয়েও দীর্ঘদিন ধরে দাদাগিরির অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা ও বর্তমানে তৃণমূল কর্মী সঞ্জয় চৌধুরীর বিরুদ্ধে। কিন্তু তাকেই দেখা গেল গোলপার্কে তৃণমূলের 21শে জুলাইয়ের প্রস্তুতি মিটিংয়ে। উপস্থিত ছিলেন 68 নম্বর ওয়ার্ডের তৃণমূলের ব্লক সভাপতি। আর এই প্রস্তুতি মিটিংয়েই দর্শক আসনের একেবারে সামনের সারিতেই বসে থাকতে দেখা যায় সঞ্জয় চৌধুরীকে। তবে ক্যামেরা দেখি তড়িঘড়ি বন্ধ হয়ে যায় বৈঠক, শুরু হয়ে যায় চেয়ার গোটানো। অর্থাৎ পাশে দল না থাকলে কি কলেজে কলেজে মনোজিৎ মডেল গড়ে ওঠা সম্ভব? প্রশ্ন তুলছে বিরোধীরা। টিএমসি প্রশ্নপত্র লেখে, টিএমসি উত্তর দেয়, আবার টিএমসি সেখানে নাম্বার দিয়ে দেয়। তো ক্লিন চিট তো দেবেই। প্রতিবাদ, সামান্যতম সমালোচনা করলে সেখানে রক্তপাত ঘটিয়ে দেওয়া, এটা তৃণমূলের ঘোষিত অবস্থান, এটা তৃণমূলের কর্মসূচি। তো সেই কর্মসূচিটি যারা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিভিন্ন কলেজে পালন করে চলেছে, তাদের মাথায় তো তৃণমূল কংগ্রেসের আশীর্বাদের হাত থাকবেই। কেউ যদি সত্যি নিরপরাধ হয় এবং আত্মপক্ষ সমর্থন করতে চায় যে এরকম ঘটনা হয়নি, সে সুযোগও তাদের দেওয়া উচিত। কোনো রকম অছাত্রসুলভ ব্যবহার, অশালীন ব্যবহার, সেটা দল অনুমোদন করে না। বৈশ্যানন্দার কাছে আমার খুব সহজ কথায় একটাই জবাব জানতে চাইবো, সেটা হচ্ছে গত বছরের পুজো পেরিয়ে এবছরের পুজো চলে এলো, শুধু ছাত্র ভোটটা এ রাজ্যে হয় না কেন? দেখুন, আপনি প্রথমে শুরু করেছিলেন যে ছাত্র সংসদের যে ঘরগুলি, ইউনিয়ন রুমগুলি আছে, সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে কোর্টের রায় মেনে, এবং সেখানে তৃণমূল ছাত্র পরিষদের পতাকা রয়েছে। বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে যখন সিপিএমের সরকার ছিল তখন ইউনিয়ন রুমে এসএফআইয়ের ফ্ল্যাগ থাকতো না। তৃণমূল সরকার আসার পর তৃণমূল ছাত্র পরিষদের ফ্ল্যাগ বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে।
বিশ্বজিৎ একটাই তফাৎ, তখন তো ভোটটা হতো। দেখুন, আপনি তো আমায় 3 মিনিট দেবেন, তার মধ্যে বলুন। আমি এটা আপনাকে বলছি যে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য হলো ছাত্র সংসদের এই ইউনিয়ন রুমটি ব্যবহার হয়। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, সেখানে শুধুমাত্র কোনো রাজনৈতিক দল আসে না, বিভিন্ন ছেলেরা আসে, এমনি স্বাধীনভাবে তারা কাজ করবার জন্য অনেকে আসে। তো ইউনিয়ন রুমের একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি একটা স্টুডেন্টস ইউনিয়ন রুম দরকার, স্টুডেন্টসদের পতাকা রাখার জন্য, কথাবার্তার আলোচনা বা তাদেরকে সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোর জন্য, এটা আমি মনে করি। ঠিক, কিন্তু আমি বলছি আপনি নিশ্চয়ই এটাও মনে করেন যে ইউনিয়ন রুমে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন, সেটাই তো দরকার। এখন এই একটা সেকেন্ড ইস্যু যেটা আপনারা বলছেন যে ইলেকশন হয়নি, সেটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে এখন ওই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের পরীক্ষাটা হয় না, এখন সেমিস্টারের আকারে পরীক্ষা হয়, যার ফলে ওই শিডিউলটা ঠিক করতে অসুবিধা হচ্ছে ধরে। আর তারপরে কোভিড-19 জন্য প্রায় 3 বছর থেকে 4 বছরের একটা অসুবিধার মধ্যে ছিল, একটা ব্যাহত। আমার তো 3 বার কোভিড হয়েছিল, 2 বছরের মধ্যে ব্যাপারটা মিটে গেছিল। 4 বছর ধরে কোভিড কি করে চললো? কোভিড-19টা কোভিড-21 পর পর্যন্ত চলেছে। বিধানসভা নির্বাচনে আপনি দেখান দাদা, কোভিড-19 কোভিড কারুর হয়নি, হয়েছে 2020 সাল থেকে। কোভিড-19 থেকে 20-21 শেষ 21 আপনি তো ইলেকশন করে ফেললেন, মানে বড় ইলেকশন বিধানসভা। দেখেননি, মুখে মাস্ক পরে, হাতে স্যানিটাইজার নিয়ে। কি বলছেন? মানে রাজ্য জুড়ে বিধানসভা করা যায় কিন্তু ছাত্র ভোট করা যায় না? আপনার বক্তব্য আমি পরিষ্কারভাবে বলছি, আমরা চাই স্বচ্ছ এবং শান্তিপূর্ণ যে নির্বাচন যাতে হয়। আপনি এত কথা বললেন তৃণমূলের নামে। আপনি জানেন যে কলেজের গেটে এই নির্বাচন করতে গিয়ে সুদেব ঘটক বলে বাঁকুড়া খ্রিস্টান কলেজের সিপিএম এর লোকেরা পিটিএ মেরেছিল, উলবেড়িয়া কলেজের মন্তাসির রহমানকে পিটিএ মেরেছিল, প্রবীর কয়াল তাকে সরস্বতী পুজোর দিন গুলি করে মেরেছিল সিপিএম এর লোকেরা বরুল কলেজে সাতগাছিয়ায়। একাধিক ঘটনা, সিরিজ অফ ইনসিডেন্ট বলতে পারি, যেখানে ঘটনা সিপিএম আমলে ইলেকশন করতে গিয়ে নানান ধরনের ঘটনা। আমি সম্পূর্ণ আপনার সঙ্গে একমত। আপনি আমায় বলুন যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের এবং এখন বিরোধীদের প্রচুর মানুষের মৃত্যু হয়, নির্বাচনটা তাহলে রাজ্য থেকে তুলে দিন। আপনারা আপনার লজিকে তো তাই বলছেন। আপনার সিদ্ধান্ত তো আপনার। আপনি 3 জন ছাত্রের মৃত্যুর কথা বললেন যে ছাত্র ভোট 20 জনের নাম বলে। আচ্ছা, বিধানসভায় তো 200 জন, বিধানসভায় শুধু ডোমকলে একটা দিনে একটা ঘটনায় 15 জন মানুষ মারা গেছিল। রাজ্য বিধানসভাটা তুলে দিলে তো আর 11 সালে পরিবর্তন করে মমতা বন্দ্যোপাধ্যায় আসতেই পারতেন না। সিপিএম এর হাতে বলি হয়েছে এই রাজ্যের, এটা সত্যি, এটা আপনি না মানলে হবে না। ইতিহাস দেখুন আপনি। আবার যখন ক্ষমতা বদল হলো তখন তো প্রচুর এক্ষুনি তরুণজ্যোতি লিস্ট নিয়ে যাবে যে 60 জন ওদের কর্মী মারা গেছে। আপনি 1/3 নিয়ে নিন যে 20 জন। তাই জন্য কি কোনো রাজ্যে কি বিধানসভা ভোট বন্ধ আছে? তোমার নামে দুটো জনের ওপর মামলা আছে। আমি তো মনে করি আরো একটা মামলা কালকেই হওয়া উচিত। তোমার সাহস কি করে হয় যে বলো সৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতা চাকরি পেতে পেত? কাঁঠালের আমসত্ত্ব কোনদিন দেখেছো? সোনার পাথর বাড়ি দেখেছো? সৎ তৃণমূল আবার কি জিনিস? ওরকম কিছু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে আমার আপত্তি থাকবে, আমি জেনারেলাইজেশনের বিপক্ষে এবং আমি মনে করি তৃণমূল কংগ্রেসেও প্রচুর সৎ মানুষ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে আজকাল সততার প্রতীক বলে না, আর তুমি সৎ তৃণমূল নেতা খুঁজে বেড়াচ্ছ। নর্থ কোরিয়ায় নির্বাচন হয়, সুপ্রিম লিডার আছেন। এখানে ছাত্র পরিষদ আবার নির্বাচন কি জিনিস? তৃণমূল ছাত্র পরিষদে ইউনিয়ন রুম না তো ওগুলো। আর কেন হবে বলো তো? সিম্পল কথা বলি, বখাটে ছেড়ে এনে দাও, আমি ব্যবস্থা করে দেবো। কি বক্তা মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি তৃণমূলের ছেলেরাই পাবে, কখন পাবে, কে পাবে বলবো না। বক্তা ব্রাত্য বসু ঘনিষ্ঠ রাজু সেন শর্মার বক্তব্য, ব্রাত্যদা প্রাথমিকে চাকরি দিয়েছে কয়েকশো ছেলে মেয়েকে। কেন দিয়েছে জানি আমরা। আচ্ছা, এই তৃণমূল ছাত্র পরিষদের কাজটা কি? আমার প্রশ্ন থাকবে। একটা এমন একটা অর্গানাইজেশন যার হেড যে আছে সে জিটিএ নিয়োগ দুর্নীতি আছে, আমি আলাদা ব্যাপারে যাচ্ছি না। তারা এই স্টুডেন্টদের প্রোটেস্ট হলো, চাকরি গেল এত, তাকে দেখতে পাবে না। ছাত্রদের স্বার্থে কথা বলতে এদেরকে দেখতে পাবে না। এদের কোথায় দেখবে? কলেজে অ্যাডমিশন হওয়ার সময় দেখতে পাবে। সাউথ কলকাতা ল কলেজ স্যারও আছেন এখানে, বলবেন ল কলেজের যা ভ্যাকেন্সি তার থেকে বেশি অ্যাডমিশন নেওয়া হয়। প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে কলেজ ডেভেলপমেন্ট ফিস হিসাবে নাম করে চাঁদা কেটে 20,000 টাকা করে তোলা হয়। কোত্থেকে যায় টাকাগুলো? কার কাছে যায়? এই মনোজিতের বাবার ক্ষমতা আছে পুরো টাকাটা হজম করবে? তারাই টাকাটা নেয় যারা এদেরকে চাকরি দেয়, জীবিতে বসায়। স্যার আছেন, বৈশ্বনাথদা আছেন, বৈশ্বনাথদা হয়তো বার কাউন্সিল মেম্বার, বলুক না বৈশ্বনাথদা যে একজন আইনজীবী যে প্র্যাকটিস করে সে আবার টেম্পোরারি ওয়ার্ক করছে। কীভাবে করছে? কোন পলিসিতে করছে? তার সাসপেন্ড হওয়া উচিত। করেছে কি ওনারা? ওনার দলের লোক তো করেছেন।
দেখো সিম্পল হিসাব, এই টোটাল ক্যালকুলেশন কেন হয় না? ক্যালকুলেশন হয় না টাকার জন্য, আর কোনো কারণ নেই। পুরো ব্যাপারটা টাকার খেলা। কলেজ ভর্তির কাটমানি, ফেস্টে কাটমানি, ব্যবস্থা করে দেবো তার কাটমানি, অ্যাটেন্ডেন্স কম তার ব্যবস্থা করবো তার কাটমানি, প্রত্যেকটা জায়গায় টাকার খেলা। আর ইলেকশন করে হবেটা কি? ইলেকশন করে লাভ কি? আমি বললাম সুপ্রিম লিডার, তুমি কেউ প্রশ্ন করেছো, শো করেছো কি? নর্থ কোরিয়া সুপ্রিম লিডার কিম জং, তার কেন নির্বাচন হয় না? তোমার দুঃসাহস করতে হয় পশ্চিমবঙ্গে কলেজে একটা নির্বাচন হবে? যা আগে হয়ে গেছে, এখন আর সম্ভব না এগুলো। পঞ্চায়েত নির্বাচন হয়, নির্বাচন নামে প্রহসন হয়, বিভিন্ন দলের লোকজন মারা যায় এবং ভস্মাসুরে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। আগে আমাদের লোকজনকে মারতো, বামফ্রন্টের লোকজনকে মারতো, এখন নিজেদের লোকজনকেও মারা শুরু করেছে। ভস্মাসুরে যেমন অবস্থা হলো, যার মাথায় হাত রাখতো মানে আলটিমেট নিজের মাথায় হাত রেখে মারা গেছিল, এদেরও সেম অবস্থা। দেখো খুব সিম্পল। কিন্তু অধিকাংশ কলেজে নির্বাচন যদি হয় তার একটা বড় অংশ তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ জিতবে না, তারা বুক ফুরিয়ে ঘুরে বেড়াতে পারতো, গণতান্ত্রিকভাবে জয়ী হয়ে বুক ফুরিয়ে ঘুরে যেতে পারতো। যখন আমি জানি নির্বাচন করলে আমিই পাবো, নির্বাচন করার দরকার কি? এ মনোজিৎ মিশ্র যেগুলো দেখাচ্ছ, এই মনোজিৎ মিশ্ররা কারা? এরা তো টাকা তোলার এজেন্ট। তৃণমূলের প্রত্যেকটা ছাত্র পরিষদ নেতা কারা? টাকা তোলার এজেন্ট। বৈশাখা অস্বীকার করবে? জিটিএ নিয়োগ দুর্নীতিতে পরিষ্কার অভিযোগ তৃণাঙ্কুর ভট্টাচার্যের বিরুদ্ধে। সিআইডি তদন্ত করছে, কি ব্যবস্থা নিয়েছে? অ্যারেস্ট করেনি কেন? ডিরেক্ট এভিডেন্স আছে, কেন করেনি? কারণ শেয়ার পেয়েছে। আর শেষ করবো সুমনদা, দেখো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পুজোর মধ্যে করে দেবো। আসলে উনি বিষ্ণু দশম অবতারের জন্য ওয়েট করছেন। কল্কিদেব আসবেন, কল্কিদেবের পরবর্তীকালে এই পুজো টুজো শুরু হয়, তারপর করবেন। দেখা মিথ্যে কথা বিজেপির প্রতিনিধি বলে গেল। কোনটা মিথ্যে কথা? না, এই যে বারবার করে উনি প্রত্যেকটা কথাতে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে যুক্ত করছেন, এটা পুরো মিথ্যে কথা। কোনো মামলা কারোর এই মিথ্যে কথা আপনি যখন বলে যান বলিনি, আপনি জোর করে আমার কথার মাঝখানে ঢুকে পড়ি। আপনাকে উত্তর দিতে হবে আপনাকে। আমরা বার কাউন্সিলে কালকে মনোজিৎ এর এনরোল থেকে আমরা রিমুভ করে দিয়েছি। হলো কি করে? অদ্ভুত কথা। সংশয়টা অন্য জায়গায় বৈশ্বনাথ দা, যে ও তো কলেজে স্টাফ হয়ে গেছিল, তারপরে বার কাউন্সিলে আপনার তো এটা সরাসরি তো বেআইনি কাজ। আপনি যখন অ্যাপ্লিকেশন দিচ্ছেন, সেখানে আপনি ডিক্লারেশন দিচ্ছেন, সেখানে যদি আপনি চাকরি করেন সে কথা উল্লেখ না করেন, এটা তো হাজার হাজার ছেলেকে আপনি কলেজের চেয়ারম্যান অসুখদেব, বার কাউন্সিলের চেয়ারম্যান জিবি চেয়ারম্যান অসুখদেব, বার কাউন্সিলের চেয়ারম্যান জানতো না, আপনারা সিটিরানিকে শিক্ষামন্ত্রী করেছিলেন, গ্র্যাজুয়েট পর্যন্ত নয়, তাকে ভারতবর্ষের আরে দাদা কোথায় সিটিরানি? এখানে আসুন, কথা বলছেন, এখানে আসুন, আপনাদের পড়াশোনা আছে। ছাত্র সংসদ না থাকলে, কলেজে গণতন্ত্রের পরিবেশ না থাকলে, আরজিকর থেকে কসবা ল কলেজ থ্রেট কালচার আর রেপ কালচার এটা প্রস্ফুটিত হয়, পল্লবিত হয়। সুপ্রিম কোর্ট অর্ডার ছিল, লিন্ডো কমিশনের সুপারিশ মেনে সব জায়গায় ছাত্র সংসদ নির্বাচন করার জন্য এই রাজ্য সরকার বন্ধ করে রেখেছিল। ছাত্র সংসদের দাবিতে নির্বাচনের দাবিতে মিছিল করার অপরাধে পুলিশ দিয়ে পিটিয়ে খুন করেছিল সুদীপ্ত গুপ্তকে। ও বড় বড় তালিকা দিচ্ছিল, স্বপন কোলের খুন, একটা হাজরা আশুতোষ কলেজে একটা ছেলের চোখ খেয়ে নেওয়া, এগুলো আমরা ভুলে যাইনি তৃণমূল ছাত্র পরিষদের সেই গুন্ডামির সময়। তার আগের আমলের গুন্ডামি আমরা ভুলে যাইনি। কিন্তু সায়নদীপ, কিন্তু আমার প্রশ্নটা সম্পূর্ণ অন্য। এক সেকেন্ড সায়নদীপ, সেটা হচ্ছে যে তোমরা লোকসভায়, বিধানসভায় শূন্য ইত্যাদি নানা কটাক্ষ শুনতে হয়, কি এমন প্রতিরোধ তোমরা ছাত্র ভোটে তৈরি করতে পারো যার জন্য নাকি কলেজে 8 বছর ধরে ছাত্র ভোটই হবে না? তোমরা তো বিরোধী দল হিসেবে দুটো আমি বেশি ব্যাখ্যা, ইলেকশন হচ্ছে প্রেসিডেন্সিতে তৃণমূল মুছে গেছে, যাদবপুরে তৃণমূল মুছে গেছে, যেখানে দাঁড়িয়ে ছাপ্পা মেরে জিতেছে এখানেও কলেজে, সেখানে তৃণমূল আছে, বাকি কোথাও তৃণমূল নেই। আমি যেটা বলছি, আজকের শিক্ষামন্ত্রী সেই 2013 তুমি যে দুটো উদাহরণ দিলে, যাদবপুর প্রেসিডেন্সি কোনোদিন তৃণমূল ছিল না, এবার তো দাঁড়ানোর চেষ্টা করেছিল, ভোটে তো দাঁড়িয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ, প্রেসিডেন্সি, যাদবপুর দুটোতেই কন্টেস্ট করেছিল, ওয়াশ আউট হয়ে গেছে। আমি বলছি যে 2013 সাল থেকে এই শিক্ষামন্ত্রী, আপনি এত ভোটের কথা বলছিলেন, মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে বলেছে, ইনি কালা কানুন জারি করে 2013 সালের পর থেকে নির্বাচনটা বন্ধ করে রেখেছিল। বিপদটা কি? ছাত্র সংসদ নির্বাচন না হলে, ক্যাম্পাসে গণতন্ত্র না থাকলে কি পরিণতি হয়? আবার কলেজে পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা, বৈশ্বনাথদার মতন নেতারা ছাপ্পা মেরে ভোটে জেতার পরিণতি কি হয়? কখনো ক্লাবের ভেতর গণপিটুনি হয়, জয়েন্ট সিং, আর না হলে কলেজের ভেতর গণধর্ষণের মতন ঘটনা ঘটে। এই যে মনোজিৎ, বৈশ্বনাথ দ্বারা যার গডফাদার, সেই মনোজিৎরা একই অঙ্গে কত রূপ, ভালো তৃণমূল খারাপ তৃণমূল সব ব্যাখ্যা হচ্ছিল। আপনাদের চ্যানেল আজকে দেখছিলাম, ও বলছে আমি নিজে প্রফেশনাল ক্রিমিনাল, নিজে বলছে, যা ঘটনা বলি দেখছি তাতে তো মনে হচ্ছে পর্ন স্টার।
আবার তৃণমূল কংগ্রেসের নেতা। না গর্বের সঙ্গে বলছে, প্রফেশনাল, যদিও প্রফেশনালের রফলাটা পড়ছে না, কিন্তু স্বাভাবিক, কিন্তু অত্যন্ত গর্বের সঙ্গে বলছে। হ্যাঁ সেই তো বলছি, প্রফেশনাল ক্রিমিনাল। আমি কোথায় মানে এত গুণ কোথায় রাখে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা আমি জানি না। আর এই যে কলেজে দিনের পর দিন পড়ে থাকে শুধু ছাত্র সংসদের টাকা লুট করবার জন্য না, কলেজে যাবতীয় যা কাজ হয় সব সিন্ডিকেট এগুলো নিয়ন্ত্রণ করে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা। এই মনোজিৎরা যেমন একই অঙ্গে একই রূপ, এত রূপ, আবার ছাত্র সংসদগুলোকেও রুমগুলোকেও ওই একই অঙ্গে অনেক রূপ বানিয়েছে। কখনো ওটা পর্নোগ্রাফি স্টুডিও মনে হচ্ছে, কখনো ওটা ডান্স বার, আর কখনো অনার্স পার্টস বিক্রি করার সিন্ডিকেট। আসলে অনুব্রত থেকে মনোজিৎ এরা ক্ষমতার অলিন্দে থাকা এক একজন পোটেনশিয়াল রেপিস্ট। এরা টার্গেট করে মহিলাদের, মা বোন সম্পর্কে। আপনাদের চ্যানেলেই মনোজিতের ভার্সন শুনছিলাম, যে ভাষায় কথা বলছে, আর আপনি বলছিলেন কত 55% নাকি ওরা মহিলা প্রার্থী দেবে। কাক কাকের মাংস খায় না জানতাম, কিন্তু তৃণমূলকে বিশ্বাস নেই। আমার কথা হলো যে 2017 সাল থেকে নির্বাচন বন্ধ করে রেখেছে, তারপরে দাঁড়িয়ে লক্ষ লক্ষ টাকা উঠছে, ফেস্ট হচ্ছে, ছাত্র সংসদে সোশ্যাল হচ্ছে, নবীনবরণ হচ্ছে, কে মেরে ফেললো কার্যত এই ফেস্টের নাম করে। আমি শেষ করব, ছাত্র সংসদ নির্বাচন 17 সাল থেকে বন্ধ, তাহলে স্টুডেন্টস ইউনিয়নের নাম করে টাকা, আমি একটার পর, আমি জানি না আপনাদের এখানে দেখতে পাবেন কিনা, একটার পর একটা আমি আপনাকে রিসিপ্ট দেখাতে পারি। ছাত্র সংসদ ইউনিয়নের নামে কখনো 500 টাকা, কখনো 750 টাকা, কখনো আবার 500 টাকা, এরকম ভাবে লুট হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। 17 থেকে 25 ইউনিয়ন নেই, আর লক্ষ লক্ষ কোটি টাকা বিরতিহীন হিসেবে আপনার কথা শুনবো। আরে শেষ তো করলেন, নির্বাচন বন্ধ রেখেছে হাইকোর্ট, রুটি রোজগারের ব্যবস্থা বন্ধ হয়েছে। বৈষ্ণব চট্টোপাধ্যায় একদম। আমি বলছি যে পার্টিতে তপন আর শুকুর সম্পদ হয়, সুশান্ত ঘোষের ছবিটা একটু দেখান না, কত চরিত্রবান একটু দেখিয়ে দিন। যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ দেখাচ্ছে, খাটের মধ্যে একজন মহিলাকে, পার্টি কমরেডকে, আর কোলের মধ্যে সাংবাদিকের কোলে বসে পড়েছিল তন্ময় ভট্টাচার্য, আর ওই বংশগোপাল যে SMS-টা, এগুলো একটু দেখান। সিপিএম পার্টির চরিত্রটা দেখিয়ে দিন, বাংলার মানুষ দেখুক কিভাবে রেপ করেছে একটা রেপিস্টদের দল, একটা করাপ্টেড সিপিএম পার্টি শূন্য হয়ে গেছে, তারপরে লজ্জা করে না। এরা তৃণমূলের নামে বলবে। আমি বলছি যে ভুলে গেছে, জিতপ্রসাদ ব্যানার্জির কথাটা বলতে ভুলে গেছে। আমি সব নাম মুখে উচ্চারণ করতে চাই না, উনি নামটা মনে করিয়ে দিলাম, জিতপ্রসাদ ব্যানার্জির নামটা আমি একটু মনে করিয়ে দিলাম। কেন সুশান্ত ঘোষ? আমাদের ভিডিও দেখার দরকার নেই, পার্থ অর্পিতার খাট আর খাটের তলা দেখলেই আমরা ভিডিও দেখার প্রয়োজন হয় না। আর মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে, মনোজিতের ভিডিও দেখার রুচি আপনাদের আছে। আপনাদের তৃণমূল নেত্রী শুধু ডেসক্রিপশনের ডিটেইলসে যাবেন না, অনেক ছোটরা দেখে, ডেসক্রিপশনের ডিটেইলসে যাওয়ার দরকার নেই। আমি জানি আপনার দেখতে ইচ্ছে করছে, কিন্তু অনেকে অন্যরাও তো দেখেন। দুটো তিনটে লোকের নাম বলতে পারবেন, আর আমি 250 তৃণমূল নেতার নাম বলবো। একদম একদম হলো 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 হলো, কিন্তু মুশকিল হচ্ছে আমরা চেয়ারে বসে আছি, এখন খাট আর খাটিয়াকে একটু দূরে রাখা উচিত। 7 বছর ধরে ছাত্র নির্বাচন হয়নি, তারপরও পড়ুয়াদের সাহায্য করার নামে আসলে কি হয় কলেজগুলির ইউনিয়ন রুমে? কসবা সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর এই প্রশ্নগুলি যখন মাথাচাড়া দিতে শুরু করেছে, তখন একের পর এক ভিডিও সামনে আসতে শুরু করায় বিতর্ক কয়েক গুণ বেড়ে গেছে। মালাবদল থেকে মাথা মাসাজ, বডি মাসাজ, অভিযোগে সবই নাকি হয়েছে কলেজের ইউনিয়ন রুমে। এই আবহে ফের বিতর্কে দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়। বিয়ের ভিডিও ভাইরাল হবার পর এবার ছড়িয়ে পড়েছে বডি মাসাজের এই দৃশ্য। মাটিতে রীতিমতো গদি চাদর পেতে বালিশ মাথায় শুয়ে আছেন এক ব্যক্তি, তার পিঠে মাসাজ করছেন আরেক যুবক। অভিযোগ, ভিডিওতে যে ঘর দেখা যাচ্ছে সেটা কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুম। সেখানেই বাড়ির মতো গদি পেতে চলছে মালিশ। যিনি মাসাজ দিচ্ছেন তার নাম দেবজ্যোতি পাল। মাসাজ দেওয়ার কথা স্বীকার করেছেন ওই যুবক, যদিও তার দাবি তিনি এই কলেজের মাঠে ফুটবল খেলেন। খেলার সময় কলেজের এক প্রাক্তন ছাত্র চোট পেয়েছিলেন, তখন তাকে মাসাজ করে দিয়েছিলেন। এটা বিগত 3 বছর আগেকার গল্প। আমরা মাঠে খেলতে যেতাম বিকেলবেলা করে, আমি হচ্ছে কলেজ স্টুডেন্ট নই, মাঠে খেলতে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতাম। এখন ওর পিঠে লেগেছিল, বৃষ্টি পড়ছিল সেই সময়, আমরা বলি ভিজবো না, বলতে আমরা সঙ্গে সঙ্গে ঢুকে ওকে গাটা মেসেজ করে দিচ্ছিলাম। সে হচ্ছে আমার একটা দাদা সমগ্র হয়, তার নাম হচ্ছে কুনাল মিস্ত্রি। সেই সময় পড়তে না সব পাস হবে। নিজে রাজনীতি না করলেও টিএমসিপির অনেকেই তার বন্ধু বলে দাবি করেছেন দেবজ্যোতি পাল। আমি রাজনীতি কোনো কিছু করিও না, ছাত্র সংসদও করি না, আমি এমনি জাস্ট বন্ধুর সাথে মেলামেশা করি, এমনি ঘোরাটোরা করি। যদিও এই যুবক যে কুনাল মিস্ত্রির নাম নিয়েছেন তার কোনো প্রতিক্রিয়া মেলেনি।
যখন একটা ছেলে ফার্স্ট ইয়ারে ভর্তি হয় তখন থেকে 3 বছর এগুলো দেখতে থাকে। তৃণমূল তো দায়ী এড়াতে পারে না, প্রিন্সিপালও পারে না দায়ী এড়াতে, কারণ বহিরাগত ঢুকছে বেরোচ্ছে সমস্ত কিছু প্রিন্সিপালই জানে। কাকদ্বীপের যিনি বিধায়ক আছে সবই ওনার অনুপ্রেরণাতেই হচ্ছে। বিধায়কের অনুপ্রেরণায় কাকদ্বীপ কলেজ এখন বিয়েবাড়ি হচ্ছে, কলেজে মাসাজ পার্লার চলছে, কলেজে মদ্যপান চলছে। আসলে কলেজ থেকে এরা শিক্ষা পড়াশোনাটাকে তুলে দিতে চাইছে। বিতর্ক বাড়তে ব্যাখ্যা দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। যে লোকটাকে দেখা যাচ্ছে দেবজ্যোতি পাল বলে, সে আমাদের কলেজের স্টুডেন্ট না বা কলেজের ছাত্র নয়। তো ওরা কলেজ আওয়ার শেষের পরে ওখানে ফুটবল খেলতে আসে। কলেজ আওয়ারের পরে হয়তো তো আমরা সবাই প্রায় বেরিয়ে যাই, সংসদটা আমাদের খোলা থাকে আগাগোড়া। তো হয়তো বৃষ্টি হচ্ছিল বা এই কারণবশত ওরা ওর ভেতরে গিয়ে বসেছিল। কবে ঘটেছে বা কবেকার ঘটনা এই সম্বন্ধে আমাদের কোনো কিছু জানা নেই। এই বিষয়টা আমাদের অবগত হতো বা আমাদের জানা থাকতো, তাহলে আমরা অবশ্যই সেটার উপরে কোনো পদক্ষেপ করতাম। বিতর্ক বাড়তে থাকায় ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন কলেজের অধ্যক্ষ। সত্য মিথ্যে আমি নিশ্চয়ই খোঁজ খবর আরেকটু নেবো, আমি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি দরকার হলে করে দেবো, তারা যা আমাকে রিপোর্ট দেবে সেভাবে তখন সিদ্ধান্ত নেব। এর আগে সোনারপুর মহাবিদ্যালয়ের ইউনিয়ন রুমে এক ছাত্রীকে দিয়ে মাথা মাসাজ করানোর অভিযোগ উঠেছিল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর প্রতীক কুমারদের বিরুদ্ধে, যদিও সব অভিযোগ অস্বীকার করেন প্রতীক। এবার মালিশ করার ছবি ধরা পড়ল সুন্দরবন মহাবিদ্যালয়। বছরের পর বছর ছাত্র ভোট হয় না, কিন্তু ইউনিয়ন রুম সরগরম। কি হয় তাহলে ইউনিয়ন রুমগুলোতে? এগিয়ে বাংলা, কারণ এটা তো কোনো অবস্থা নয়, এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি, এখন তার ফলে এই জিনিস চলবে যতদিন তৃণমূল আছে ততক্ষণ এগুলো দেখতে হবে। টিএমসিপির ব্যাপারে দল খুবই কঠোর অবস্থান নিয়েছে এরই মধ্যে এবং নিচ্ছে, যে কোনো রকম আমরা যেটাকে বলি অছাত্র সুলভ ব্যবহার বা আচরণ দল বরদাস্ত করবে না। থেকে যে ছাত্র ভোট নির্বাচন হয়নি, এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার হওয়া উচিত ছিল, কেন হলো না সেটা নিশ্চয়ই গভর্নমেন্ট চেষ্টা করবে। কিন্তু এটাও ঠিক, আমরা কিন্তু কোনো সময় ভুলে না যাই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু একজন ছাত্র নেত্রী হিসেবে দীর্ঘ সংগ্রাম ত্যাগ তিতিক্ষার মধ্যে তার ছাত্র নেতৃত্ব কিন্তু একটা বড়, অর্থাৎ ছাত্রদের জন্য। আপনি যদি বাংলার রাজনীতি দেখেন 50, 60, 70-এর দশক থেকে বলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে। শুধু শীর্ষস্থানীয় যারা তা নয়, গোটা নেতৃত্ব। আজকে কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, ঐক্যশ্রী বলুন, বা আজকে ক্রেডিট কার্ড বলুন, ট্যাব বলুন, সব কিন্তু একটা মানে ড্রপ আউট বাদ দিয়ে 8 বছরের যে গ্যাপটা তৈরি হলো, এর ফল তো রাজনীতির ক্ষেত্রে পরবর্তী প্রজন্ম ভুগবে। আপনি ঠিকই বলেছেন। আপনি দেখুন, আমাদের মাননীয় রাজ্যপাল হচ্ছে যে আচার্য, দীর্ঘদিন ধরে 34টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 17টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে আটকে রেখে দিয়েছে। ইউ ললিতকে দিয়ে একটা সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে কমিটি গঠন হলো, তারপরে 17 জন হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য, তেনার বয়স চলে গেছে, তাও তিনি সেই পদ ছাড়বেন না, কারণ আচার্য বলে রেখেছেন। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখতে হবে যে এই যে দীর্ঘদিন ধরে আচার্য, এই যে উপাচার্য নিয়োগ করছেন না, আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারেই কিন্তু কলেজ, অন্তর্বর্তী উপাচার্য তার ক্ষমতাই নেই কলেজকে অর্ডার দেওয়ার। এখন আমরা সবাই আমাদের এই উষ্ণতাটা সম্ভবত বেশি হচ্ছে, তার কারণ একেবারে ন্যায্য পদক্ষেপগুলো ওই অন্তর্বর্তী উপাচার্যর কাছ থেকে আসছে বলে। আপনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিভাবে চলছেন, আপনি খবর রেখেছেন? না আছে ভিসি, না আছে ফাইন্যান্স অফিসার, না আছে আর কি বলবো, কিছুই নেই, শুধু আমরা আছি। তাহলে সেই ছাত্রদেরকে আপনি আছেন না, সে তো আমরা সবাই আছি, জন্য তো সমিতিদা ছাত্র ভোটের কোনো অসুবিধে নেই। আমি বলছি আপনি ইতিহাসে যেতে গেলে সত্যেন সেনের কথা বলতে পারেন, তার সঙ্গে বামেরা কি করেছে আমরা সবাই জানি, কিন্তু সেই খারাপ উদাহরণগুলো ছাড়িয়ে তো আজকে তৃণমূল 2011-এ ক্ষমতায় এলো। আমরা চেয়েছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতির ঊর্ধ্বে কাজ হোক, আর তৃণমূল যে রাজনীতির ঊর্ধ্বে আর তৃণমূল উঠতে পারলো না। আপনিই তো বললেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনোদিন টিএমসি পেয়েছে। আপনি বলছেন যে তৃণমূল যাদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায় তারা সবাই শিক্ষার সঙ্গে যুক্ত না, আমি নিবিড়ভাবে। আমি আবার বলছি, একটা সিস্টেম তো চালাতে হবে, মানে অশোক দেবের মতো কন্টিনিউ একটা কমিউনিকেশন রাখতে হবে। গভর্নিং বডি, এই যে বললেন না পঙ্কজ দা, আমার আবার প্রশ্ন সমিত দা, গভর্নিং বডি ধন্যবাদ মনে করিয়ে দিলেন, কেন গভর্নিং বডির মাথায় রাজনীতিবিদরা থাকবেন?
কেন অশোক দেব 6টা সম্ভবত গভর্নিং বডির মাথায় আছেন, কেন বিবেক গুপ্তা বোধহয় আরেকজন 5টার মাথায় আছেন, কেন কিভাবে কতটা নিবিড়ভাবে তারা শিক্ষার সঙ্গে যুক্ত? মনে করি শিক্ষাবিদকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে একটাই কারণ তারা তৃণমূল করেন। সমীরবাবু যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 20 সালে ভোট হয়েছে, কিন্তু তখন সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল। আর ভিসির কথা বলছিলেন, মানে উপাচার্যের কথা, পশ্চিমবাংলায় ভিসি পিসি সবই তো এক, তাহলে ভিসি না থাকার উপর কিসের নির্বাচন নির্ভর করে? এই যে উচ্চ শিক্ষা সব ভিসি না থাকার এই যে ভাইস চ্যান্সেলর থেকে গেটকিপার ভোটটা সিপিএম বলেই আরো বলছে, ভোটটা সব মানুষ জানে, সব শিক্ষা নেই সিপিএম এর শূন্য হয়ে গেছে, এখনো জিততে জানেনি সিপিএম এর তো হতে লজ্জা পাওয়া উচিত। সিপিএম শূন্য হয়ে গেছে, ইসলামের মতন শিক্ষাবিদ সিপিএম পাইনি, সিপিএম লজ্জা হয় না, লজ্জা বলে কিছু না। বক্তব্য শুনলাম, সমিতির বক্তব্য শুনে যা বুঝলাম, আচার্য উপাচার্য নেই বলে মানে নির্বাচন হচ্ছে না। তুমি প্রশ্ন করছো না কেন বিধায়করা ওপরে আছে, এতে রকেট সায়েন্স বোঝার কি আছে? টাকার জন্য আছে, পয়সা পাওয়ার জন্য। সমিতি একাই 100 না, সমিতি বড় জোর 75 হতে পারে, 25 হতে পারে, 75 অন্য কেউ না। শোন, আমি একটা কথা বলি, আইনগত একটা কথা বলি। সমিতি বলছেন না যে ভিসি থাকার না থাকার জন্য কলেজগুলোতে নির্বাচন করা যাচ্ছে না, ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাইবো, একটা নির্দিষ্টভাবে বলা আছে প্রতিটি কলেজে ইলেকশন কমিটি থাকবে এবং তার মাত্র প্রেসিডেন্ট হবে কলেজের প্রিন্সিপাল অথবা ভাইস প্রিন্সিপাল অথবা টিআইসি। এর সঙ্গে এই অনুষ্ঠান যদি আরো দীর্ঘক্ষণ চলে, এটাও হতে পারে যে মনোজিৎ মিশ্রের ঘটনার জন্য রাজ্যপাল দায়ী হয়ে যেতে পারেন, আমি জানি না, কিন্তু হ্যাঁ তার একদম না, একটু ভুলে যায়নি, একটু ভুলে যায়নি, কিন্তু একদম আমি একদম বৈষ্ণবদার সঙ্গে 100% একমত। কিন্তু আমি বলছি বৈষ্ণবদা, আইনি ব্যবস্থাগুলো রাজ্য সরকার সব নেয় তো, নাকি মাঝে মাঝে ওই ইডি আর সিবিআই এর মতো, এক সেকেন্ড, ইডি আর সিবিআই এর মতো দ্রুত এগোয় আর মাঝে মাঝে থেমে যায়? মানে আপনি রাজ্যপালেরটা ভুলিয়ে দিতে না, একদম ভুলিয়ে দিতে চাইনি, না 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 না, কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনার তৃণমূল সরকার সুবিধা মতো, মানে না না না, সেটিং এর সুবিধা মতো মাঝে মাঝে তারা ভুলে যান। দেখবেন মাঝে একটা দীর্ঘ ফেজ ছিল যে স্টুডিওতে এসে কেউ রাজ্যপাল নিয়ে মুখই খুলছেন না, একেবারে খুলছেন না, আবার মাঝে মাঝে দেখবেন চেগে ওঠেন। আমি জানি না এর পেছনে মানে কোনো পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে কিনা, কিন্তু রাজ্যপালের কথা মনে রাখলে মনে হয় প্রতিদিনই মনে রাখা উচিত। মাঝে মাঝে সেখানে বিল টিল সাইন হয়ে গেলে আবার অন্যরকম পদক্ষেপ কিনা আমি সে কথা বলতে পারবো না। বিশ্বনাথ চক্রবর্তী কি বলেন, কেন এখানে এই রাজ্যে ভোট হয় না, ছাত্র ভোট হয় না, অথচ বড় ভোট হয়? দেখুন সুমনদা, পরিষ্কার আপনাকে বলতে চাই যে 3-4টে মেজর কারণ তৃণমূল কেন ভোট করতে চায় না। একটা কারণ তো পছন্দতন্ত্র। পছন্দতন্ত্রটা কি, যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে আমার ছাত্র নেতা বসাবো, মানে যারা গভর্নিং বডিতে যাচ্ছেন তৃণমূলের নেতারা, তারা তাদের পছন্দ মতন ছাত্র নেতাকে সামনে রেখে কার্যত ওই দখলদারিটা করছেন। এই দখলদারি অর্থনৈতিকভাবে দখলদারি করছেন, রাজনৈতিকভাবে আধিপত্য কায়েম করেছেন, ফলে এই পছন্দতন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। নির্বাচন হলে অন্য নতুন নেতা উঠে আসতে পারে। পছন্দতন্ত্র হলো 1 নম্বর কারণ। দ্বিতীয় কারণ হলো যে এখন রাজনীতি তৃণমূলের এমন একটা পর্যায়ে গেছে যে ভয়ঙ্কর গোষ্ঠীদ্বন্দ্ব, মানে এক একটা কলেজ ক্যাম্পাসেও আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন ছাত্র ইউনিয়ন রুমগুলো আবার 2-3টে ভাগে ভাগ করা, 2-3টে রুম, 2-3টে গোষ্ঠী, এবং তাদের মধ্যে প্রতিনিয়ত মারপিট হয়। সোমরসের ভাণ্ড চলছে। আমি স্টুডেন্টস ইউনিয়ন রুমে ঢুকলাম, সব এয়ার কন্ডিশন সব করা, একদম 5 স্টার হোটেলকে অনেক জায়গায় সব করে দেবে। আমি ঢুকে দেখলাম যে একটা মাত্র বিদেশি ব্র্যান্ড পাওয়া গেল। আমরা এত ভদ্র হয়ে গেছে, আমি তো বেরিয়ে আসছি। তারপরে দেখি সমস্ত নর্দমা, এগুলো তখন কাগজে খুব বেরিয়েছিল, সমস্ত নর্দমা ধরে আমি কারুকে জানাই, নর্দমা ধরে একের পর এক বোতল, মানে কোন জায়গায় নিয়ে গেছে। মানে শিক্ষাকে কি করে নষ্ট করব? শিক্ষা যদি নষ্ট হয় তাহলে ক্যামেরার সামনে ছাত্রনেতা মদ্যপ হয়ে নাচছে, এই ছবি তো রাজ্যের মানুষ মানে দেখেছে। এটা আমি কন্ট্রোল করব, এই যদি জিনিস ওদের হাতে দেওয়া যায় তাহলে এরা আর সচেতন মনে কোনো কাজ করবে না, সবটাই অবচেতন মনে কাজ করবে, এবং এরা মনে করবে শাসকের সঙ্গে থাকলে আমার সুবিধা হবে। সুতরাং আমি এইভাবেই আমার ছাত্রদের চালাবো। কেন, নতুন কিছু লোক আসলে বিপদ আছে, নতুন চিন্তা, নতুন ভাবনা ঢুকে গেলে অনেক বিপদ হয়ে যাবে। সুতরাং এদেরকে দিয়েই আমায় চালাতে হবে। সেই যে একটা আমার নিজস্ব একটা ভক্তজন তৈরি থাকবে, এবং যাদের মধ্যে কোনো ধরনের প্রগতিশীল চিন্তা নেই, কেবলমাত্র আনন্দ,
এবং কিছু ছাত্রছাত্রী আছে যারা এই আনন্দ ভোগ করতে চায়, সোশ্যাল ফাংশন, হ্যাঁ, বড় বড় আর্টিস্ট আসে, একেবারে তাদের সঙ্গে ছবি তুলবে। এই একটা মাদকতা এমন একটা জায়গায় নিয়ে গেছে যেটা অত্যন্ত আমার কাছে বারবারই মনে হতো যে পশ্চিমবঙ্গের শিক্ষাকে বোধহয় এরা নষ্ট করতে চাইছে, এবং সেটাই কিন্তু আলটিমেটলি ঘটছে। এবং এটা আমরাও দেখতে পাচ্ছি যে এবারে যেটা কেসটা দেখলাম, দেরি করা হলো, সব কিন্তু প্রাইভেট সেক্টরে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে যাওয়ার চেষ্টা, মানে সরকারি ক্ষেত্রগুলো যেগুলো একটা বিরাট সুনামের সঙ্গে কাজ করে এসেছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ছিল যেখানে, সেটা কিন্তু একেবারে আমি আপনার সঙ্গে একমত যে এর পরে আর কোনো অভিভাবিকা তারা এই কলেজে 3 বার মানে দ্বিধাগ্রস্ত চিন্তান্বিত হবেন যে এইখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটে আমার ছেলে বা মেয়ে কতটা সুরক্ষিত, যে এই কলেজে কি আর পাঠাবো। কলেজে কলেজে ইউনিয়ন রুমে রাজনৈতিক চর্চার পরিবর্তে মাসাজ সার্ভিসের ছবি উঠে আসছে, যা ঘিরে বিরোধীদের অভিযোগে জর্জরিত তৃণমূল ছাত্র পরিষদ। সাফাই কিংবা ব্যাখ্যা দিতে দিতে কার্যত ক্লান্ত তৃণমূলের নেতা নেত্রীরাও। এই পরিস্থিতিতে দলের ছাত্র সংগঠনকে নরমে গরমে বার্তা দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। এগুলো কোনোটাই চলতে পারে না, কোনো উদ্ধত্ত কিংবা সরকার পক্ষে আপনারা রয়েছেন বলে, সরকারের সংগঠন করছেন বলে আপনারা এই দুর্নীতি ইত্যাদি করতে পারেন। কিন্তু আমরা মনে করি যদি এটা 10-15%ই হয়, বাকি সবাই যে মনোজিৎ আর সবাই যে কি সব নাম বলছেন তা তো নয়। পুরো সংগঠনকে যদি বদনাম করে দেন এটাও তো হওয়া উচিত, এটাও তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদের মাথায় ভাইপোর হাত আছে, এরা ভাইপো গ্যাং। আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি, আমি বলেছি এরকম 1000 আছে। এরা বেপরোয়া, এদের কিচ্ছু হয় না। এরা যদি চাপে চুপে জেলেও যায়, জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে, যেদিন দরকার খাসির মাংস খাবে। আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয়, পিজির উডবান ওয়ার্ড আছে, সেখানে থাকার ব্যবস্থা। ছাত্র রাজনীতির এই অপরিচিত ছবি সামনে আসার পর নিঃসন্দেহে হতবাক অনেকেই। আর এরই মধ্যে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে বিভাগীয় প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগের ঘটনায় তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের তদন্ত শুরু করল বউবাজার থানা। আর এদিনই স্বামীর হয়ে ব্যাট ধরলেন তৃণমূল বিধায়কের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। চিকিৎসক বিভাগীয় প্রধানের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ তো করলেনই, ব্যবহার করলেন মিথ্যে কথা বলা, প্রেসের সামনে অভিনয়, ইনিয়ে বিনিয়ে নাটকের মতো শব্দবন্ধ। যদি দাদাগিরি করতে যাব, এই মানসিকতা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা টিকিট কেটে গিয়ে যেতাম না দেখাতে। ওনার ইনসুলিনটা চলবে আর মেটফর্মিন ট্যাবলেটটা চলবে কিনা সেটা আমরা জানতে গেছিলাম, এবং সেইখানে এত খারাপ সিচুয়েশনের সম্মুখীন হতে এলো, সেইটা আমাদের কাছে ভেরি আনফরচুনেট। ওই ইনিয়ে বিনিয়ে বলেছেন না, ওটার একটা ভদ্র পরিভাষা আছে, সেটা হচ্ছে ভদ্রতা, সভ্যতা, বিনয় এবং নিজের ডিগনিটি রেখে কথা বলা। মেহবুব রহমান সেটাই করেছে। মেহবুবকে যারা চেনে, তার রোগীরা, তার কলিগরা, তার ছাত্ররা এবং আমরা তার সহপাঠী ছিলাম, আমরা জানি ওর মতো ভদ্র ছেলে হয় না। বুধবার দুপুরে শ্রীময়ী দিদিমাকে নিয়ে চিকিৎসার জন্য স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে যান তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। সেখানে চর্ম বিভাগ থেকে তাকে পাঠানো হয় মেডিসিন বিভাগে। সেই সময় মেডিসিন বিভাগের প্রধানের কাছে যান কাঞ্চন মল্লিক ও তার আত্মীয়া। সেখানে মেহবুবা রহমান নামে এক চিকিৎসক ও বিভাগীয় প্রধানের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে বদলি করে দেওয়ার হুমকির অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। মনে হলো যে হয়তো ওনাদের ওয়েট করতে হলো, তাই কেন রাখলেন উনি আমি বুঝতে পারিনি, তবে ওনার বিহেভিয়ারটা আমার খুব খারাপ লেগেছে। জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় চিকিৎসক মহলে। বুকে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানান চিকিৎসকরা। হাসপাতালের দেওয়াল জুড়ে পরপর পোস্টার পড়ে, যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। উনি তাকে বললেন আপনি স্কিন ডিপার্টমেন্টে তো দেখিয়েছেন, আপনি এখানে কেন পেলেন? হঠাৎ উনি বলে কি না দেখবো সেটা আপনি ঠিক করবেন। একটা ওষুধ ছিল, আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা এই নেক্সট ওষুধটা কি চলবে না বন্ধ করে দেবো? উনি বললেন আপনি এমবিবিএস ডাক্তার না? আমি এমবিবিএস। যা তাহলে এখানে আসুন, এখানে এসে আপনি প্রেসক্রিপশন করে নিন, যান। এই আমি তখন বলেছি যে আপনি এভাবে কেন কথা বলছেন? আমি বললাম কি আশ্চর্য, গলা নামিয়ে কথা, কি আবার কি ধরনের কথাবার্তা? এটা একটা মানসিকতা হচ্ছে ক্ষমতার মানসিকতা। আমি একজন জনপ্রতিনিধি বা আমি একজন বিখ্যাত লোক, আমাকে আগে দিতে হবে, আমার আত্মীয় স্বজনদের আগে দিতে হবে। ডক্টর রহমানকে আমরা জানি অত্যন্ত ঠান্ডা মাথার
এবং একজন সুচিকিৎসক, তার বিরুদ্ধে এরকমভাবে বলাটা নিজেদের ওই ক্ষমতা জাহিরের জায়গা। 2009 মেডিকেয়ার অ্যাক্ট, আমরা তো বলেছি, আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছি, চিকিৎসক সমাজের পক্ষ থেকে লেখা হয়েছে এবং যার সঙ্গে গোলমাল হয়েছে তিনিও অভিযোগ জানিয়েছেন। ফলে অভিযোগের ভিত্তিতে তদন্ত হোক, বিচার হোক, তাতে যদি মনে হয় উনি নির্দোষ তাহলে নির্দোষ থাকবেন। কিন্তু এটাও আমরা চাইছি যে যদি প্রমাণিত হয় যে উনি ওরকমভাবে ভয় দেখিয়েছেন, হুলিগানিজম করেছেন একটা স্বাস্থ্যকেন্দ্রে বা একটা স্বাস্থ্যক্ষেত্রে, একটা মেডিকেল কলেজে, তাহলে আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার কথা সেটা কিন্তু নিতে হবে। এই প্রেক্ষাপটে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবার দাবি তুলে মুখ্য সচিবকে চিঠি দেয় চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এদিন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের সঙ্গে বৈঠক করেন বিভিন্ন চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরা। আমরা তো আসল কথাটা সেই দিনকার দিন থেকে আমরা জানি। আজকে আমরা পুরোপুরি সামনাসামনি বসে হসপিটালের কর্তৃপক্ষ এবং যে দুজন চিকিৎসক মেডিসিন বিভাগের সেখানে উপস্থিত ছিল, তাদের কাছ থেকে আমরা পুরো ঘটনাটাই জেনেছি। যে অভিযোগটা করা হচ্ছে, অভিযোগকারিনী যে অভিযোগটা করেছে, আমরা মনে করি সেটা ঠিক নয়, সেটা আসল ঘটনাকে ঢাকা দেওয়ার একটা চেষ্টা। তৃণমূল বিধায়কের আচরণে যখন একাধিক চিকিৎসক সংগঠন ক্ষুব্ধ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবার দাবি ক্রমশ জোরালো হচ্ছে, তখন উল্টে বিভাগীয় প্রধানের বিরুদ্ধেই চিৎকার চেঁচামেচির অভিযোগ তুললেন কাঞ্চন মল্লিকের স্ত্রী। কাঞ্চনা যখন বলল আপনি এত উত্তেজিত হয়ে পড়ছেন কেন, আপনি কোনো রিস্টার, হ্যাঁ আমি দিনে 2000 টাকা করে পেশেন্ট দেখি, এটা তো ওনার ডিউটির মধ্যে পড়ে। মিথ্যে কথা বলে ক্যামেরার সামনে অভিনয় করে প্রেসের কাছে কথা বলছেন। চিকিৎসকের মেন্টাল প্রবলেম যে উনি চিৎকার চেঁচামেচি করবেন, উনি কোন পরিস্থিতি থেকে কথাগুলো বলছেন আই ডোন্ট নো। দোষ দেওয়া খুব সোজা, নিজের অপরাধগুলো ঢাকতে গলা চিৎকার করে প্রেসের কাছে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকম নাটক করা। যদিও কাঞ্চন মল্লিকের স্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছেন চিকিৎসকরা। প্রথম কথা হচ্ছে ডক্টর মেহবুব রহমান আমার ব্যাচমেট, আমার কলেজে আমরা একসাথে পড়েছি। তো মেহবুবকে যারা জানে তারা জানে যে সে কতটা ভদ্র, কতটা সভ্য, কতটা অমায়ক। যারা কিনা ভিআইপি তারা হচ্ছে আমাদের তাদের বরপুত্র, তাদের আশীর্বাদ আছে তাদের ওপর। তারা যখন তখন ঢুকে যাবেন, তারা টিকিট দিলে তাদের 5 মিনিট দেখতে 5 মিনিট সময় লেগেছে, দেখলেও তারা অধৈর্য হয়ে পড়বেন, তারা অকথা বলবেন, কুকথা বলবেন এবং বাকি পেশেন্টদের পুরো দেখার যে পরিবেশটা সেটা তারা নষ্ট করবেন। কারণ এই ঘটনা হচ্ছে যে তারা অন্য মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজে বাধাদান করেছেন, তারা চিকিৎসকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করেছেন, তাদেরকে মানসিকভাবে হেনস্থা করেছেন, ওইখানে দাঁড়িয়ে একটা তারা ছবি তুলে ভিডিও করার চেষ্টা করেছেন। স্বাস্থ্য ব্যবস্থা শুধু না, সমাজের প্রতিটি স্তর যে থ্রেট কালচারে আক্রান্ত তারই একটা আমরা এখানে এক্সটেনশন দেখতে পেলাম। সূত্রের খবর, স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের ডিরেক্টরের তরফে কলকাতার পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠি পুলিশ কমিশনার পাঠিয়ে দিয়েছেন ডিসি সেন্ট্রালের কাছে। কারণ স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন যে বউবাজার থানার আওতায় পড়ে তার ডিসি সেন্ট্রালের আওতাধীন। সূত্রের খবর, ডিসি সেন্ট্রালের তরফে বার্তা পেয়ে এই ঘটনার তদন্ত শুরু করেছে বউবাজার থানা। দেখুন, কাঞ্চন মল্লিক তো এরকম ছিল না। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার অর্থই হচ্ছে তৃণমূল এর সংস্কৃতিকে মেনে নেওয়া এবং তার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া। কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে আচরণ করে চলেছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে যে ব্যবহার করছে, তো সেটাই কাঞ্চন মল্লিক করেছে, সেটাই অনুব্রত মণ্ডল করেছে, সেটাই তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা করে থাকে। তো এটা অত্যন্ত স্বাভাবিক তৃণমূলে। কাঞ্চন মল্লিক তিনি তার 86 বছর বয়সী এক আত্মীয়াকে নিয়ে গেছিলেন। তিনি নিজেও উদ্বিগ্ন ছিলেন, তারও একটা চিন্তা উদ্বেগের ব্যাপার ছিল, কিন্তু তার আরও ধৈর্যশীল এবং সংযমী হওয়া উচিত ছিল। কোনো ডাক্তারবাবু যখন অন্য পেশেন্ট দেখছেন তখন তার সঙ্গে কোনো রকম বাদানুবাদে জড়ানোটা একদম বাঞ্ছনীয় নয়। তাদের কর্তৃপক্ষ কি করবেন তাদের বিষয়। একদিকে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, অন্যদিকে পথশ্রীর রাজ্যে একের পর এক রাস্তার হতশ্রী ছবি উঠে আসছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, দাসপুরের পরে এবার মুর্শিদাবাদের সুতিতেও প্রকাশ্যে এলো বেহাল রাস্তার ভয়াবহ ছবি। খাটিয়ার উপর শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা। ভাঙাচোরা কাদায় ভরা রাস্তার উপর দিয়ে তাকে কাঁধে করে নিয়ে চলেছেন পরিবারের সদস্যরা।
তাদের পাও কাদায় পিছলে যাচ্ছে। একটু অসাবধান হলেই মারাত্মক বিপদ ঘটতে পারে। জানা গেছে প্রসব বেদনা ওঠার পরে এভাবেই হাসপাতাল নিয়ে যেতে হয়েছে ওই মহিলাকে। মুর্শিদাবাদের সুতি 1 নম্বর ব্লকের পাড়াইপুর গ্রাম এলাকার সবচেয়ে কাছে সরকারি হাসপাতাল বলতে 12 কিলোমিটার দূরের আহিরন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। অন্তঃসত্ত্বার বাড়ি থেকে সেখানে যাওয়ার শুরুর 1 কিলোমিটার রাস্তার অবস্থা বেহাল। অ্যাম্বুলেন্স ঢোকে না, তাই রোগী বের করতে ভরসা খাটিয়া। আমরা দাঁড়িয়ে রয়েছি সুতির সেই বাড়িতে, যে বাড়ির 23 বছরের কন্যার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। কারণ তাকে এই বাড়ির থেকে কাঠের চৌকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল প্রায় 1 কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সে। কারণ এই বাড়ি থেকে যাওয়ার রাস্তা কাদায় ভর্তি, কোনো মতেই পায়ে হেঁটেও যাওয়ার কোনো সুযোগ নেই। খাটে করে নিয়ে যেতে হয়েছিল। তো যখন প্রথমে যখন ব্যথা ওঠে তখন কী থাকি করে দিতে পারছিলাম না, তখন আমার বন্ধুকে ফোন করলাম, তখন ওই গ্রাম থেকে ওই বাড়িগুলো থেকে খাট নিয়ে এসেছিল। স্থানীয় সূত্রে খবর, 2024 সালে রাস্তা তৈরির বরাত দেওয়া হয় একটি সংস্থাকে। অভিযোগ 1.5 বছরে 1 মিটার রাস্তাও তৈরি করেনি সেই সংস্থা। জানা গেছে পথশ্রী প্রকল্পে 1 কিলোমিটার রাস্তা তৈরির জন্য 39 লক্ষ টাকা বরাদ্দ হয়। বিডিও অফিস থেকে একটি সংস্থাকে ওয়ার্ক অর্ডার দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ। প্রায় 16 মাস আগে এই গ্রামের রাস্তা করার জন্য টাকা বরাদ্দ হয়েছিল, টেন্ডার হয়েছিল, ঠিকাদার কাজ পেয়েছিলেন, ঠিকাদার এসে শিলান্যাস করেছিলেন। শিলান্যাসের ফলক এই গ্রামের মানুষের কাছে এখনো রয়েছে। একবার দুবার নয়, একবার বিধায়ক শিলান্যাস করেছিলেন, একবার ঠিকাদারকে নিয়ে এসে বিডিও শিলান্যাস করেছিলেন। 16 মাস কেটে গেছে, এখনো এই গ্রামের 1 ইঞ্চিও রাস্তা হয়নি, কাজই শুরু হয়নি বলে গ্রামের মানুষের অভিমত। বাচ্চা ছেলেগুলো বাড়ি থেকে স্কুল যেতে চাইছে না, অ্যাম্বুলেন্স যাচ্ছে না, তো গর্ভবতী মহিলাকে খাটে করে নিয়ে যেতে হচ্ছে এবং আমরা খুব সংকেতে আছি। রাস্তাঘাটে যোগাযোগ হচ্ছে না, অনেক দিন থেকে এরকম ভাবেই আমরা কাটাচ্ছি। রাস্তা দেখতে একদম তো বিচ্ছিন্ন, রাস্তাতে তো মানে এমনি লোক তো চলা যায় না, তো গর্ভবতী মাকে নিয়ে কি করে আসবো। রাস্তার বেহাল দশা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলেরই একাংশ। আমরা জানছি যে কন্ট্রাক্টর সেটা ওই ব্লক সভাপতিরই বিহাইবাটা, তাহলে কোথাও আমরা একটা যোগসূত্র পাচ্ছি যে এতদিন ধরে কাজ করে না একটা কন্ট্রাক্টর, তার কতটা মানে থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এই জন্যই হয়তো করছে না। পথশ্রী প্রকল্পের রাস্তার হতশ্রী দশা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিওর ঘাড়ে দায় চাপিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চেয়েছেন বিধায়ক। সেখানে বারবার আমি বিডিওকে বলা শর্ত, মার্কসিশন দেওয়া শর্ত, বিডিও এবং পঞ্চায়েত সমিতি রাস্তাটাকে করতে চাইছে না। জানি না কেন বিডিও দিচ্ছে না, পঞ্চায়েত সমিতিও করছে না। ম্যাটার না, আমি বিডিওকে বারবার জানিয়েছি, লিখিত জানিয়েছি। বিডিও কেন করেনি, বিডিও এখন পর্যন্ত আমাকে তার সব উত্তর দেয়নি। দেখুন পথশ্রী হবে কি করে? যারা পথশ্রীর ঠিকাদার ছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না, টাকা নেই, কেউ কাজ করতে চাইছে না। আগে ঠিকাদাররা অফিসারের পিছনে পিছনে দৌড়ে বেড়াতেন কাজ পাওয়ার জন্য, এখন অফিসার তারা এখন ঠিকাদারদের খুঁজে বেড়াচ্ছে, কেউ কাজ করতে চাইছে না। 2 বছর 3 বছর ধরে পেমেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় কেউ ইট দিয়েছেন, কেউ পিচ দিয়েছেন, কেউ বালি দিয়েছেন, স্টোন চিপস দিয়েছেন, তারা টাকা পাচ্ছেন না, কারণ তাদের যে টাকা দেবে সে পেমেন্ট পাননি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সকালে দেখেছি, আমি ইনকোয়ারি করতে বলেছি ডিএমকে। রাস্তার বরাত পাওয়া সংস্থাকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও। দ্রুত রাস্তার কাজ শুরুর আশ্বাস দিয়েছেন তিনি। সুতির এই শোচনীয় ছবি ঘিরে তোলপাড়ের আবহে আরো 2 জায়গা থেকে সামনে এসেছে ভয়ঙ্কর রাস্তার ছবি। ফরাক্কায় ট্রাক্টর উল্টে জখম বালিকা, রতুয়ায় কাদায় আটকে অটোর চাকা। মুর্শিদাবাদের ফরাক্কায় খানাখন্দে ভরা বেহাল রাস্তায় উল্টে গেল পাথর বোঝাই ট্রাক্টর। ট্রাক্টরের পাথরের নিচে চাপা পড়ল 7 বছরের নাবালিকা। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হয়েছে সে। এই ঘটনার পর রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গাড়ি পাল্টিয়ে আমার মেয়েটার উপরে পড়েছে। আমার মেয়ে বিরাজ করছিল সকালবেলা, মুখ ধুতে গাড়ি এসে পাল্টি করে দিয়েছে। রাস্তা যতক্ষণ না মেরামত হবে ততক্ষণ ভালো না। আজকে আমার বাচ্চা হলো, অন্যদিন হয়তো আর কারোর বাচ্চা হবে, কিছু বলার আছে নাকি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল দশা জেলা পরিষদের অধীনস্থ কেন্দুয়া গ্রামের এই রাস্তার। তার মধ্যে নিয়মিত ঝাড়খণ্ড থেকে পাথর বোঝাই লরি এই রাস্তা দিয়েই যাতায়াত করে। শুক্রবার সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত মাজছিল ওই নাবালিকা। তখনই সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক্টরটি। ভেতর থেকে গড়িয়ে আসা পাথরে চাপা পড়ে যায় নাবালিকা। স্থানীয়দের তৎপরতায় পাথর সরিয়ে উদ্ধার করে
বেনিয়াগ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অন্যদিকে মালদার রতুয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে কাদায় ভরা রাস্তায় চাকা আটকে একদিকে প্রায় হেলে গেছে অটো। বৃষ্টি মাথায় করে অটোটিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে স্থানীয় কিছু যুবক। বেহাল রাস্তায় দুর্ভোগের প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। বিহার বাঙ্গাল থেকে শুরু করে আমাদের মালদা থেকে কাঠিয়ার পর্যন্ত এটাই মুখ্য রাস্তা। গত পরশুদিন একটা প্রেগনেন্ট ছিল, হাসপাতালে পৌঁছাবে, শেষ পর্যন্ত না পৌঁছাতে পেরে দাই মা এসে গ্রামে ওকে করেছে। গোটা গ্রামটাই খারাপ হয়ে যাচ্ছে। কিছুদিন পরে আবার বন্যা আসবে, বন্যাতে আমাদের যাওয়া আসা খুবই কষ্টকর হয়ে যাবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এককালে জগবন্ধু টোলা এলাকায় পাকা রাস্তা ছিল, কিন্তু এখন সেই রাস্তার বেহাল দশা। কয়েক মাস আগে প্রায় 1,37,00,000 টাকার বরাদ্দে রাস্তা তৈরির কাজের শিলান্যাস করা হয়। অভিযোগ, রাস্তার কাজ শুরু হলেও প্রায় 500 মিটার রাস্তা খুঁড়েই থেমে গেছে ঠিকাদার সংস্থা। বর্ষার জলে সেই রাস্তা দিয়ে যাতায়াত করতে এখন নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে স্থানীয়দের। এটা প্রায় 25 দিন হয়ে গেছে রাস্তা খুঁড়ে, ঠিকাদার বাড়িতে গেছে, মরম টরম করছে। আমি ফোন করছি তো ফোনে কথা বলছে, দাদা আমি 3-4 দিন পরে চলে যাব। হতশ্রী রাস্তার জেরে সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী সাদের প্রকল্প হতশ্রী, যা এখন হতশ্রীতে পরিণত হয়েছে। প্রায় 1,70,00,000 টাকার একটা টেন্ডার বেরিয়েছিল এবং সেই টেন্ডারে যে ঠিকাদার সংস্থা ছিল তারা এসে 500 মিটার মতো রাস্তা তারা খুঁড়ে পালিয়ে গেছে। মানে অতটুকুনি ওরা টাকাটা পেয়েছিল, বাদ বাকিটা যে কাটমানি সেটা নেতারা সব ভাগ বাটরা করে খেয়ে নিয়েছে। তৃণমূল সরকার এবং তৃণমূল গভর্নমেন্ট যে রাস্তাটার কথা রতুয়ার বলা হলো সেই কাজটাও করবে। সুতরাং বিরোধীদের কাছে আমরা বঞ্চনার গল্প আর বিরোধীদের কাছে অনুন্নয়নের গল্প আমরা করবো না। জেলায় জেলায় রাস্তা নিয়ে তোলপাড়, আর কলকাতায় রাস্তায় বসে এসএসসি চাকরিহারারা। এসএসসির নতুন নিয়োগ নিয়ে বিতর্ক তুঙ্গে। সেখানে দাগিদের বাদ দিতে অত্যন্ত কড়া রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেখানে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কেউ যদি প্রতারণার মাধ্যমে চাকরি পায় তাহলে এই ধরনের নিয়োগ প্রতারণামূলক এবং অবৈধ বলে গণ্য হবে। বেআইনি এবং অবৈধ কাজের জন্য তৈরি হওয়া শূন্যপদ পূরণের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে তাদের অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে না। এই ধরনের প্রতারণামূলক আচরণের কারণে নিরপরাধ প্রার্থীরা তাদের চাকরি হারিয়েছেন। এই দাগিদের জন্য 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করেছে আদালত। এই দাগিদের জন্য চাকরি গেছে যোগ্যদেরও। অথচ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই দাগিদের জন্যই লাগাতার সওয়াল করে গিয়েছেন এসএসসির আইনজীবী এবং অ্যাডভোকেট জেনারেল, যা নিয়ে বিচারপতিও বিস্ময় প্রকাশ করেছিলেন। এবার লিখিত রায় ও ডিভিশন বেঞ্চের বিচারপতিরা স্পষ্ট লিখেছেন, এটা সত্যি দুঃখজনক যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার চিহ্নিত অযোগ্যদের সমর্থন করছে। সরকারি চাকরিতে প্রতারকদের উৎসাহিত করা রাষ্ট্রের মৌলিক নীতি হতে পারে না। সিস্টেমে এদের কোনো জায়গা নেই। যারা অন্যায় করেছে রাষ্ট্রের তাদের সহায়তা করা উচিত নয়, এতে ভুল বার্তা যায়। সেই সঙ্গে বিচারপতিরা লিখিত নির্দেশনামায় আরও লিখেছেন, দাগিদের পক্ষে সেই যুক্তি গ্রহণযোগ্য নয়। দাগিরা গোটা প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন, তা ভালো করে জেনেও তাদের যুক্তি সমর্থন করা উচিত ছিল না। এর আগে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে 2025-এর নিয়োগ প্রক্রিয়া। সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন ও স্মিতা দাসদের বেঞ্চ নির্দেশ দেয়, নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত দাগিরা অংশ নিতে পারবেন না। রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন দুতরফেই আদালতে সওয়াল করে বলা হয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দাগিদের নিয়োগে অংশ নিতে কোনো বাধা নেই। এমনকি কমিশনের তরফে এও বলা হয়, পরীক্ষায় বসতে না দেওয়া হলে দাগিদের অপূরণীয় ক্ষতি হবে। কিন্তু কোনো আবেদনেই কাজ হয়নি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে রায় পরিষ্কার বলা হয়েছে, প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা ছাড়া যদি কাউকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হয় তাহলে শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বিপর্যয় হবে। দেশের উন্নতির ক্ষেত্রে জ্ঞান, বুদ্ধি ও উপযুক্ত শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। প্রতারণা সমস্ত কিছু নষ্ট করে দেয়। বিচার ও প্রতারণা কখনো একসঙ্গে চলতে পারে না। একজন মামলাকারী অবৈধ উপায়ে নিয়োগের সুবিধা ভোগ করে থাকলে তিনি কখনোই বিচারের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন না। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে এই দাগিদের হয়ে সওয়াল করেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। কখনো তিনি প্রশ্ন তোলেন, কারো দোষ প্রমাণ হয়েছে? কোন আইনে এদের আটকানো হবে? যা শুনে হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য অবধি বলেন, কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়। বুধবার ডিভিশন বেঞ্চের শুনানিতেও অ্যাডভোকেট জেনারেল দাগিদের হয়ে সওয়াল করেন, নিয়োগে অংশ নিতে না দেওয়া হলে সেটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে। কিন্তু ডিভিশন বেঞ্চে সেই সওয়াল ধোপে টেকেনি।
বরং মনীষী ও শিক্ষাবিদদের প্রসঙ্গ উল্লেখ করে লিখিত রায় বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ স্পষ্ট লিখেছে, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তীকালে শিক্ষকরা পড়ুয়াদের ওপর কি গভীর প্রভাব ফেলেছেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাঙালি বিদগ্ধ পণ্ডিত বেণীমাধব দাসের কথা, একজন শিক্ষক ও মহান দেশপ্রেমিক, যিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো বহু ছাত্রের উপর এমন ছাপ ফেলেছিলেন যা সারা জীবন থেকে গিয়েছিল। আমাদের উল্লেখ করতেই হবে মহান বিপ্লবী সূর্য সেনের কথা, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রখ্যাত বিজ্ঞানী আচার্য সত্যেন্দ্রনাথ বসু, অধ্যাপক মেঘনাথ সাহা বিজ্ঞানের জগতে তাদের অবদানের মধ্যে দিয়ে অসাধারণ ক্ষমতা সম্পন্ন ছাত্র গড়েছেন। এরপর বিচারপতিরা রায় লিখেছেন, বাংলায় এরকমই অসংখ্য শিক্ষক ও পড়ুয়া আছেন যারা শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করেছেন। এই নামগুলো নিছকই দৃষ্টান্তমূলক হিসেবে তুলে ধরা হলো, এটা বোঝাতে যে কি ধরনের শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে ছিল। দেখে দুঃখ হচ্ছে যে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় নিয়োগের জন্য দুর্নীতিপরায়ণদের রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। একজন শিক্ষক যখন অবৈধ উপায়ে চাকরি পাওয়ার চেষ্টা করেন তখন তিনি একজন প্রতারক। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং ধারণারও বাইরে। এ রাজ্যে সাড়া ফেলেছে নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়, আর এর পাশাপাশি দেশে সাড়া ফেলেছে বাবার হাতে টেনিস খেলোয়াড়ের খুনের ঘটনা। হরিয়ানার টেনিস খেলোয়াড় রাধিকা যাদব হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মাত্র 25 বছরেই শেষ হয়ে গেল প্রতিভাবান টেনিস খেলোয়াড়ের জীবন। যে বাবার কোলে পিঠে বড় হয়েছেন সেই বাবার বিরুদ্ধেই সন্তানকে খুনের মতো ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। রাজ্য স্তরে টেনিস খেলতেন রাধিকা। গুরুগ্রামে এই তাদের 3তলা বাড়ি। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে আচমকাই গুলির শব্দ শোনা যায়। পুলিশ সূত্রে খবর, মেয়ে যখন রান্না করছিলেন তখন পেছন থেকে তাকে গুলি করে বাবা। 2টি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও 3টি গুলি গেঁথে যায় টেনিস খেলোয়াড় রাধিকার শরীরে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, মেয়েকে খুনের কথা স্বীকার করেছেন বাবা। তাকে গ্রেফতার করেছে পুলিশ। उसके घर पहुंच करके पुलिस के द्वारा पता गया तो पाया गया कि उसका नाम राधिका था, जो कि 25 वर्षीय युवती थी और ये कोई टेनिस अकेडमी चलाती थी। तो पुलिस के द्वारा इसमें कंप्लेंट मिलने के ऊपर एफआईआर रजिस्टर कर ली गई थी। इस घटना को अंजाम देने वाले इसके पिता जो दीपक थे उनको पुलिस के द्वारा अरेस्ट कर लिया गया था। 57টি প্রতিযোগিতায় 18টি সোনার পদক জিতেছিলেন হরিয়ানার উঠতি টেনিস খেলোয়াড় রাধিকা। ছোট থেকেই টেনিস ছিল তার ধ্যান জ্ঞান। প্রতিবেশীরা বলছেন, মেয়েকে টেনিস খেলতে উৎসাহ জুগিয়েছিলেন বাবা দীপকই, কিন্তু তার বিরুদ্ধেই উঠল মেয়েকে খুনের অভিযোগ। কিন্তু কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন বাবা? সূত্রের খবর, একটি টেনিস একাডেমি চালাতেন রাধিকা, কিন্তু মেয়ের এই সিদ্ধান্তে আপত্তি ছিল বাবার। সূত্রের খবর, রাধিকার বাবা বছর 49-এর দীপক যাদব পুলিশকে জানিয়েছেন, গত 15 দিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তারা আর্থিকভাবে সচ্ছল, তারপরও মেয়ে তার অমতে টেনিস একাডেমি চালাচ্ছিলেন, রোজগার করছিলেন। এটা তিনি মেনে নিতে পারছিলেন না। পড়শিরা কেউ কেউ তাকে রাধিকার রোজগার নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতেন। বলতেন, এমন দিন এলো যে দীপককে মেয়ের টাকায় খেতে হচ্ছে, মেয়ের রোজগারের উপর নির্ভর করতে হচ্ছে। তা নিয়ে বাবা মেয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। মেয়েকে টেনিস একাডেমি বন্ধ করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বাবা, কিন্তু তাতে রাজি ছিলেন না রাধিকা। তা নিয়ে বাবা মেয়ের মধ্যে ব্যাপক বচসা হয়। তাহলে কি তার জেরেই খুন? पुलिस के द्वारा एक्यूज से इंटरोगेशन की गई है, पूछताछ की गई है, तो उनके द्वारा इसमें बताया गया है कि वो उसके टेनिस एकेडमी चलाने से नाराज थे, जिसको कि बंद करने को लेकर वो काफी बार बोल चुके थे। एक्यूज का कहना था कि वो आर्थिक रूप से बिल्कुल समृद्ध है, तो उसकी लड़की को कोई भी ट्रेनिंग एकेडमी चलाने की जरूरत नहीं है। परंतु बार बार मना करने के बाद भी वो ट्रेनिंग एकेडमी चलाती रही और उसने बंद करने से मना कर दिया। इसी बात के ऊपर कुछ पारिवारिक विवाद हुआ और ये गुस्से में आकर के उन्होंने अपने लाइसेंसी वेपन से 3 गोलियां मार करके अपनी बेटी की हत्या कर दी। মেয়ের উপার্জনে খেতে হচ্ছে, পড়শি আর আত্মীয়দের এই কটাক্ষ উপহাস বাবার আত্মসম্মানে আঘাত করছিল। রাধিকা খুনের নেপথ্যে এটাকেই অন্যতম কারণ হিসেবে মনে করছে পুলিশ। নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়াতে কোনো রকম বাবা মা যখন দেখে যে তার ছেলেমেয়ের জন্য তাদের সামাজিকভাবে অস্বস্তিতে পড়তে হচ্ছে, তখন ওখানে অনার কিলিং বলে একটা ব্যাপার আছে। বাবাকে মেয়ের পয়সায় খেতে হচ্ছে, এই ধারণাটা অনেক সমাজে ওয়েল অ্যাকসেপ্টেড না। গ্লোবালাইজেশন বলুন, মানে ইউজুয়াল একটা ফ্রাস্ট্রেশন বলুন, সমাজটা অনেক বেশি অ্যাংরি, এই সবের একটা সংমিশ্রণ কিন্তু এইখানে আমি দেখতে পাচ্ছি। তবে খুব দুঃখজনক যে এক বাবা তার 25 বছরের মেয়েকে এবং এত কৃতি মেয়েকে যে এরকম করতে পারে, এটা ভাবা যায় না। তবে নিহত টেনিস প্লেয়ার রাধিকা যাদবের পড়শি ও আত্মীয়দের একাংশের দাবি,
রাধিকার বাবা দীপকের যে বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে, মেয়ের উপার্জনে বসে খাবার প্রয়োজনই পড়ে না। এক আত্মীয় জানাচ্ছেন, বিপুল সম্পত্তির মালিক দীপক যাদব। গুরুগ্রামে কয়েক কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। সেই সম্পত্তি থেকে মাসে 15 থেকে 17 লক্ষ টাকা আয় করেন দীপক। শুধু তাই নয়, তার খামার বাড়িও রয়েছে। এলাকার সকলেই জানেন দীপকেরা অত্যন্ত বিত্তশালী পরিবার। আত্মীয়দের একাংশের দাবি, মেয়ে ছিল বাবার দু চোখের মণি। 2 লক্ষ টাকা দিয়ে মেয়েকে র্যাকেট কিনে দিয়েছিলেন। যিনি মেয়ের ইচ্ছাকে এতটা সম্মান করতেন, তিনি মেয়ে একাডেমি খুলেছে বলে তাকে খুন করবেন? কিছুতেই মানতে পারছেন না রাধিকার আত্মীয়রা। আমরা কি করি, আমরা পুরুষরা মেয়েদের একটা লক্ষণ রেখা তৈরি করে দিই, তার বাইরে মেয়েরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। সবচেয়ে বড় পুরুষত্ব প্রমাণ করার উপায় আমাদের হাতে কি আছে? যে ভায়োলেন্স, আর ভায়োলেন্সের শেষ কথা কি? খুন। তাই আমি পুরুষত্ব দেখাতে একজনকে মহিলাকে খুন করলাম, আমি দেখালাম যে আমার কাছে আমার সেটা সন্তান, সেটাও আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমি এত বড় পুরুষ যে আমি আমার সন্তানকেও খুন করতে পারি। তো এটা খাপ পঞ্চায়েত এক ধরনের, সেই ধরনের মানসিকতা থেকেই এটা আসছে। হত্যার নেপথ্যে উঠে আসছে আরেকটি কারণও। সূত্রের খবর, রাধিকা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন। কেউ কেউ বলছেন, সম্প্রতি সমাজ মাধ্যমে একটি রিল আপলোড করেছিলেন তিনি। তা নিয়ে বাবার সঙ্গে এক প্রস্ত ঝামেলা হয়েছিল। ওই ভিডিও ভালো চোখে দেখেননি দীপক। তাও এই হত্যার কারণ হতে পারে। পুলিশ জানিয়েছে, খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।